আমাদের আজকের অনুষ্ঠান কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ হুজাইফা রহমান। হাফেজ মোহাম্মদ হুজাইফা রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا صدق الله العلي العظيم। আয়াতে কারিমায় মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতেও বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেছিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো তার রসুল ও তার কিতাবসমূহের উপর। যারা রসুল এবং কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করবে না তারা নষ্ট হয়ে দূরে গিয়ে পড়বে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। বারাকাল্লাহু আলাইনা ওয়া জামা বাইনাহুমা ফি খায়রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ হুজাইফা রহমানকে। আপনারা কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনছিলেন। আমরা বলছিলাম যে আজকের এই প্রোগ্রামটা যে আমরা আয়োজন করেছি সেখানে এই যে করোনা ক্রাইসিস চলছে, অ্যাপিডেমিক চলছে এবং প্যান্ডেমিক চলছে গ্লোবালি, সেখানে আমরা WHO যে ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সটা পুরোপুরি মেনে চলেছি। আপনারা যারা বিজ্ঞ সাংবাদিকরা এসেছেন এখানে আজকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই গাইডলাইনে ফিজিক্যাল এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছি এবং শুধুমাত্র আমাদের এই যে মেইন হল আছে এই হলটা শুধুমাত্র সাংবাদিকদের জন্য রাখা হয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করেছি আমাদের সারা দেশের এবং ঢাকার যারা হাজার হাজার কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা আছেন তারা যেন আজকে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড না করেন। আমরা বলেছি আপনারা অনলাইনে আমাদের সাথে অ্যাটেন্ড করবেন, কিন্তু যেহেতু আমাদের স্পেসের লিমিটেশন আছে সেক্ষেত্রে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি না আসবার জন্য। সো এই গাইডলাইন মেনে চলে আমরা কাজ করছি। আর বাহিরে আমাদের যারা ভলান্টিয়াররা আছেন তারাও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই তারা ওখানে কাজ সমাধান করছেন এই ফ্লোরে এবং নিচের ফ্লোরগুলোতে। সেক্ষেত্রে আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সাহায্য করবেন এটা মেনে চলবার জন্য। তো আর এই হলে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই সাংবাদিক শুধুমাত্র, আর বাইরের হলে আমাদের শুধুমাত্র ভলান্টিয়াররা বসা আছেন। তো আমাদের প্রোগ্রামটা আজকে আমরা কিভাবে গুছিয়েছি,
আমাদের প্রোগ্রাম গুছিয়েছি হচ্ছে আমরা কালামে হাকিম থেকে তেলাওয়াত করলাম। ছোট্ট একটা ভূমিকার পরে সেটা আমাদের যিনি মূল সমন্বয়ক আছেন তিনি জনাব মুজিবুর রহমান মুঞ্জি প্রেস স্টেটমেন্টটা পড়বেন জাতির সামনে। প্রেস স্টেটমেন্টটা পড়বার পরে হচ্ছে উনি ফর্মালি আমাদের যে সংগঠকদের সাথে সিদ্ধান্ত করে যে নতুন নাম নেয়ার সিদ্ধান্ত হয়েছে সে নামটি ঘোষণা করবেন। তারপরে হচ্ছে যে আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি ঘোষণা করবেন আমাদের অন্যতম কেন্দ্রীয় সংগঠক জনাব প্রফেসর ডাক্তার আব্দুল ওয়াহাব মিনার। তারপরে হচ্ছে যে আমাদের একটা ইলেকশন কমিশন আছে যারা সারা দেশে আমাদের সংগঠকদের কাছ থেকে মতামত নিয়েছেন যে এই সংগঠনের যে একটা ইন্টারিম কমিটি হচ্ছে, এই কমিটির আহ্বায়ক, মেম্বার সেক্রেটারি এবং অন্যান্য পদে কারা থাকবেন সেই কমিটিটা চেয়ার করেছেন ডক্টর মিনার, সাথে ছিলেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া। এই কমিটির পক্ষ থেকে ব্যারিস্টার জুবায়ের আজকে আমাদের এই ইন্টারিম কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দের নাম ঘোষণা করবেন। লাস্টলি হচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমাদের যে একটা ড্রাফট পার্টি রুল বুক করেছি, আমরা কনস্টিটিউশন করেছি, সেই সংবিধানের ব্রিফ বেঞ্চমার্ক যে প্রপোজিশনগুলো করা হয়েছে সেগুলো আপনাদের সামনে জাতির কাছে তুলে ধরবেন। এবং তারপরে হচ্ছে পুরো প্যানেল সাংবাদিকদের কাছ থেকে আপনাদের কিউএনএ যেটা আছে প্রশ্ন উত্তর সেগুলো সেশনটা হবে। ফর্মালি আমাদের আহ্বায়ক যিনি নির্বাচিত হয়েছেন তিনি আপনাদেরকে নোট অফ থ্যাঙ্কস দেবেন, ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ হবে। আমরা এভাবেই সাজিয়েছি আজকের আয়োজনটা। আমি জনাব মঞ্জুকে হ্যান্ড ওভার করবার আগে বলছি যে প্রশ্নটা আজকে বারবার এসছে আমাদের কাছে, জাতির কাছে, ওয়াজ ইট দ্য রাইট টাইম? হিস্টোরিক্যালি অনেকগুলো বড় বড় সংকট যদি আমরা বিবেচনা করি, একটা দুটো এক্সাম্পল যদি দেই, নেলসন ম্যান্ডেলার কথা ধরেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কথা, 1912 সালে যে সংগঠনটা তৈরি হয়েছে, কখন ছিল এই সময়টা? আপনারা যদি আজকে 100 বছর আগের সেই সময়টাতে ফিরে যান, চোখ বন্ধ করে দেখবেন যে মেজরিটি আফ্রিকানা জনগোষ্ঠী যারা ছিল, অলমোস্ট 80% অথবা তার থেকেও বেশি, সেই জনগোষ্ঠীকে তারা তার দেশে স্লেভ বানিয়েছিল হোয়াইট কলোনিয়াল মাস্টার্সরা। এই সেগ্রেগেশন লটা এমন ছিল যে আপনার টয়লেটে পর্যন্ত লেখা ছিল দ্য টয়লেটস ফর দ্য হোয়াইটস অ্যান্ড দ্য টয়লেট ফর দ্য ব্ল্যাকস। বাসে লেখা থাকতো যে বাস ফর দ্য হোয়াইটস অ্যান্ড দ্য বাস ফর দ্য ব্ল্যাকস। আপনার স্ট্রিট মার্কেটে লেখা থাকতো যে মার্কেটস ফর দ্য হোয়াইটস অ্যান্ড দ্য মার্কেটস ফর দ্য ব্ল্যাকস। প্রত্যেকটা জায়গাতে, পার্লামেন্টে তাদের কোনো ইন্টিগ্রেশনের সুযোগ ছিল না, অথচ দে ওয়ার দ্য মেজরিটি। সে একটা সিম্পল মাইনরিটি, 10-15% হোয়াইট পপুলেশন কিভাবে মেজরিটিকে দাসে পরিণত করেছিল, সেই জায়গাটার ইতিহাস যদি দেখেন তখন দেখবেন যে ইট ওয়াজ দ্য সাচ অ্যান্ড মোস্ট ক্রিটিক্যাল হিস্ট্রি অফ সাউথ আফ্রিকা। সেখান থেকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়েছিল, যেই সংগঠনটাতে নেলসন ম্যান্ডেলা লিডার হিসেবে আত্মপ্রকাশ করেন। তাকে 27 বছর জেল খাটতে হয়েছে সেই রবিনসন আইল্যান্ডে, এবং এই জাতির নেতৃত্ব দিয়েছেন তিনি পরবর্তীতে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাইট টাইমটা কখন? আমরা বলছি, ইতিহাস আমাদেরকে বলছে রাইট টাইমটা ইজ অলওয়েজ দ্য ক্রিটিক্যাল টাইম। একটা জাতির মোড় ঘুরানোর সময়টা থাকে সবসময় তার কঠিনতম মুহূর্তের সময়। সেই সময়টার কথা আমরা বলছি, এই সময়টা এখন। আমরা বলছি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এত বড় সংকট আমাদের রাজনীতির ইতিহাসে আর কখনো আসেনি। এই জন্য আমরা মনে করছি দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাড্রেস দ্য ন্যাশনাল ক্রাইসিস। প্রশ্ন হচ্ছে যে পরে করলে হতো না? প্রশ্ন এসছে 2 মাস পরে করতেন, 3 মাস পরে করতেন, করোনা চলে যেত। অলরেডি WHO বলছে যে আমাদের যে অ্যাপিডেমিক পিক সেটা অলরেডি প্ল্যাটুজের জায়গায় চলে আসছে, সমান্তরাল জায়গায় চলে আসছে, এবং এই সমান্তরাল থেকে এটা এখন আস্তে আস্তে স্লোপ ডাউন করবে। তাহলে 2 মাস পরে করতেন, 3 মাস পরে করতেন। কিন্তু অ্যাট এ টাইম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, আপনার জাতিসংঘ বলছে যে পৃথিবীর 350 কোটি মানুষ আগামী 2 থেকে 3 বছরে ফুললি অথবা পার্টলি বেকার হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্য যে WHO যে ক্রাইসিসের কথা বলা হচ্ছে এটা চলে যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা উই আর এন্টারিং ইনটু দ্য নিউ ফেজ অফ ক্রাইসিস, যেটা হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিস। গ্লোবালি দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে 50-এর উপরে দেশে। বাংলাদেশও সেই দেশগুলোর বাইরে নয়। আমরা দেখতে পাচ্ছি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রায় 8.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। তো সেই বাস করা মানুষগুলোর, কোটি কোটি পরিবারগুলোর খাবারের, বাসস্থানের, বস্ত্রের সংস্থান কোত্থেকে হবে, এই বিষয়গুলো আমরা এখনো সরকারের কাছ থেকে প্রপার কোনো গাইডলাইন পাচ্ছি না। তো এই মুহূর্তে আমরা মনে করছি যে আমাদের এটাই একটা বড় ক্রাইসিস, এবং এই ক্রাইসিসেই নতুন করে রাজনৈতিকভাবে জাতিকে স্বপ্ন দেখানো,
নতুন করে জাতিকে গাইড করার একটা দায়িত্ব নাগরিক হিসেবে একদল তরুণ এবং যুবক নিয়েছেন। এবং সেই প্ল্যাটফর্মের নাম আপনারা জানেন, যেটা যাত্রা শুরু করেছে গত 1 বছরের বেশি সময় আগে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে, যেটা আজকে নতুন নামে যাত্রা শুরু করবে এবং জাতিকে স্বপ্ন দেখাবে। এই স্বপ্ন দেখানোর তরি আজকে আমরা যেটা দিতে চাই, সেজন্য আপনারা এসেছেন। জাতির কাছে আমরা এটা আবেদন করব যে এটাকে আপনারা দেখেন, মূল্যায়ন করেন এবং যেখানে সম্ভব সেখানে অংশীদার হন। আমরা মনে করছি এটাই রাইট টাইম। 71-এর কথা চিন্তা করেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেখানে বাংলাদেশের স্বাধীনতার মোড় ঘোরানোর ইতিহাস তৈরি হয়েছে, এটা আমাদের জীবনের অথবা পূর্ব পাকিস্তানের হিস্ট্রিতে ইট ওয়াজ এ ভেরি ক্রিটিক্যাল টাইম। এটা ভালো সময় ছিল না। বঙ্গবন্ধু জানেন যে এই জাতির জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করেছেন। পাকিস্তানের 24 বছরের ইতিহাসে তিনি 13 বছর জেল খেটেছেন। প্রত্যেকটা লড়াইয়ে, সংগ্রামে, অধিকারের আন্দোলনে তিনি ফ্রন্ট লাইনে ছিলেন এবং তাদের সাথে সাহস জুগিয়েছেন। অতএব বঙ্গবন্ধুকে দেখে, তার ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও মনে করছি যে এই জাতির মোড় ঘোরানোর ইতিহাসটা আজকে, এখন, এবং এটার বিলম্ব করবার সুযোগ নাই। অতএব সেই প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে নতুন দল করবার, নতুন করে জাতিকে আশা যোগান দেবার এবং একটা নতুন উদ্দীপ্ত চেতনা তৈরি করবার, যে চেতনার ভিত্তিতে, সেটা স্বাধীনতার চেতনা, স্বাধীনতার মূল মন্ত্রের চেতনা, আমাদের ঘোষণাপত্রের চেতনা, 3 মূলনীতি, তার উপরে ভিত্তি করে আমরা নতুন প্রজাতন্ত্রের স্বপ্ন দেখাবো, নতুন রিপাবলিকের স্বপ্ন দেখাবো এই জাতিকে। তো এই স্বপ্নের আশা নিয়ে, বাণী নিয়ে আমি আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান সমন্বয়ক জনাব মুজিবুর রহমান মঞ্জুকে। জনাব মঞ্জু। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এটাকে হাতে নিব? সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। আপনারা যারা কষ্ট করে এসেছেন, ল্যাপটপ সরাবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটাকে তাহলে এদিকে দিয়ে আসেন। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা কি শুরু করব? আমি অনুরোধ করছি যে সাংবাদিকদেরকে প্রাধান্য দেওয়ার জন্য, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যারা ক্যামেরা নিয়ে এসেছেন, তাদের যাতে ছবি ধারণে কোনো অসুবিধা না হয়, আপনারা একটু সহযোগিতা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। করোনা বিপর্যস্ত কষ্টের দিনে পবিত্র রমজান আমাদের জন্য রহমতের উপলক্ষ হিসেবে উপস্থিত। আশা ও উদ্বেগ মিশ্রিত এক কঠিন সময় অতিবাহিত করছি আমরা। সেরকম দুঃসময়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ঐতিহাসিক ঘোষণা ও সিদ্ধান্ত জানানোর জন্য। আপনারা সবাই এখানে যারা আছেন এবং যারা অনলাইনে সারা দেশে বিদেশে যারা আমাদের কথা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন, বিশ্বব্যাপী ভয়ঙ্কর মহামারী করোনার প্রকোপে বাংলাদেশ আজ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রের চেয়েও আমাদের প্রিয় স্বদেশ আজ বেশি বিপর্যস্ত। চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছেন বহু মানুষ। চিকিৎসা দিতে গিয়ে কোভিড-19 আক্রান্ত হয়েছেন কয়েক শত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী। অনেকেই মৃত্যুমুখে পতিত হয়েছেন। দেশের বহু জেলায় ক্ষুধার্ত মানুষ মাঠে নেমে বিক্ষোভ মিছিল করছে খাবারের জন্য। এমত অবস্থায় প্রথাগত রাজনৈতিক দল ও তাদের অধিকাংশ নেতাকর্মী স্বপ্রণোদিত হয়ে কোয়ারেন্টাইনে চলে গেছেন। ক্ষোভে, দুঃখে ও কষ্টে জনগণ আজ দিশেহারা। পরিস্থিতির এরকম নাজুকতার কারণে অনেকের জিজ্ঞাসা, দেশের এই ক্রান্তিকালে আমরা রাজনৈতিক দল ঘোষণা করছি কেন? আপনারা অবগত আছেন, 27 এপ্রিল 2019 তারিখে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক নতুন একটি রাজনৈতিক উদ্যোগ ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে। এটি ছিল নতুন উদ্যোগের প্রাথমিক ঘোষণা মাত্র।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নীতির ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এ অভিযাত্রা শুরু হয়। ইতিমধ্যে সেই অভিযাত্রার 1 বছর আমরা পূরণ করেছি। 27 এপ্রিল সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার পর দেশের নানা প্রান্ত থেকে যারা আমাদের প্রতি আগ্রহ পোষণ করেন এবং একাত্মতা জানান, আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করি। দেশের বাইরের প্রবাসী নাগরিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নানা মত প্রকাশ করে সহমর্মিতা জানান, আমরা তাদের সবাইকে ক্রমান্বয়ে সংগঠিত করার চেষ্টা করি। এই বছরে দেশের প্রায় প্রতিটি বিভাগীয় শহর, এই 1 বছরে দেশের প্রায় প্রতিটি বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাসহ প্রত্যন্ত অঞ্চলে আমরা আগ্রহী মানুষদের সাথে সাক্ষাৎ করতে ব্যাপক সফর করেছি। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে বিভিন্ন দেশে গিয়ে নানা অনুষ্ঠানে অংশ নিয়েছি। এসব সফরে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম ও মতাদর্শের মানুষের সঙ্গে মতবিনিময় করেছি। রাজনীতি সচেতন সর্বস্তরের নাগরিকদের সাথে সভা সংলাপ করে বোঝার চেষ্টা করেছি কেমন বাংলাদেশ তারা চান, দেশ নিয়ে তাদের আকাঙ্ক্ষাগুলো কি। অনেকে আমাদেরকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এভাবে তৃণমূলের মানুষদের সাথে আলাপ করে এর আগে কোনো রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে তাদের জানা নেই। এই 1 বছরে আমাদেরকে হাজার হাজার মানুষ যেমন স্বাগত জানিয়েছেন এবং আমাদের সাথে সম্পৃক্ত হতে আগ্রহ দেখিয়েছেন, তেমনিভাবে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য, নানা অপবাদ, রটনা, ট্রল করে হতাশ করারও চেষ্টা করেছেন। আমরা উভয় ধরনের মানুষদের কাছ থেকে শিখেছি এবং এখনও শিখছি। বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে পরামর্শ ও চিন্তাকে অন্তর্ভুক্ত করে আমরা একটি নতুন রাজনৈতিক দলের নাম, কর্মসূচি, খসড়া গঠনতন্ত্র ও আহ্বায়ক কমিটি প্রস্তুত করতে সক্ষম হয়েছি। আজ ঐতিহাসিক এই 2রা মে 2020 আমরা আপনাদের সামনে সেসব নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো জানেন না যে এর আগে বন্যা পরিস্থিতি ও ডেঙ্গুর ভয়াবহ বিস্তৃতির কারণে আমরা 2বার আমাদের দল ঘোষণার কার্যক্রম পিছিয়ে এনেছিলাম। করোনা পরিস্থিতিতে দেশ আজ যে অনিশ্চয়তার সম্মুখীন, তাতে আমরা মনে করি সবচেয়ে গঠনমূলক ভূমিকা রাখতে পারে একটি কার্যকর রাজনৈতিক দল, যেটা আমাদের ব্যারিস্টার ফুয়াদ কিছুক্ষণ আগে আপনাদের সামনে বলেছেন। অতীতেও জাতীয় সংকট মুহূর্তে রাজনীতি মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতি যখন দিকভ্রান্ত হয়, হতাশায় মুষড়ে পড়ে, রাজনৈতিক নেতৃত্ব দল তখন নাগরিকদের পথনির্দেশ করে। রাজনীতিবিদরা মানুষের মনে আশা জাগায়। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব জনগণকে সংগঠিত করেছে, সাহস ও প্রেরণার সঞ্চার করেছে, যেটা আমরা সবাই জানি। আমরা মনে করি করোনাকাল সারা পৃথিবীর জন্য নতুন বার্তাবাহক। দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক স্তরবিন্যাস সব কিছুতেই একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। এরকম উদ্বেগজনক পরিস্থিতিতেই সবাই যখন নিজেদেরকে রক্ষার জন্য স্বেচ্ছাবন্দিত্ব গ্রহণ করেছেন, তখন আমরা স্পষ্ট করে বলছি, রাজনৈতিক কর্মীর জন্য স্বেচ্ছাবন্দিত্বের কোনো সুযোগ নেই। আপনারা যারা সংবাদকর্মী, আপনারাও তো নিজেদেরকে স্বেচ্ছাবন্দিত্বে আবদ্ধ করতে পারতেন, কিন্তু জাতীয় প্রয়োজন আজকে আপনারা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন এখানে যারা এসেছেন। রাজনৈতিক কর্মীকে সতর্কতা অবলম্বন করে ঝুঁকি নিয়ে দেশ ও জাতির বিপদ মোচনে কাজ করতে হবে। রাজনৈতিক দল তার সামর্থ্য অনুযায়ী দেশ বাঁচাতে নীতি ও কর্মকৌশল প্রণয়ন করবে। তাহলে সে দল সত্যিকার দেশপ্রেমিক ও নাগরিক বান্ধব দল হিসেবে পরিচিতি ও প্রতিষ্ঠা পাবে। তাই করোনাকালকে আমরা আমাদের দল ঘোষণার উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করেছি। সমালোচকদের তির্যক মন্তব্য ও ভ্রুকুটি উপেক্ষা করে আমরা ঘোষণা করছি, আজ থেকে আমাদের দলের নাম আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে আমরা যাকে বলছি এবি পার্টি। বিদ্রোহী কবি নজরুল তার বিদ্রোহী কবিতায় বলেছিলেন, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আজ স্তব্ধ পৃথিবীর কোটি কোটি মলিন মানুষের হতাশাগ্রস্ত চোখে অশ্রুর বন্যা। বাংলাদেশের প্রতিটি মানুষ আজ উদ্বিগ্ন। আমরা সেখানে হাসি মুখে দাঁড়িয়ে বলছি, এ দেশকে বদলাতে হবে, এ দিনকে পরিবর্তন করতে হবে।
কিন্তু আপনারাই বলুন, পুষ্প কি আপনা আপনি ফোটে? অবশ্যই ফোটে না। পুষ্প ফোটাতে হলে কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, কাটার আঘাত উপেক্ষা করতে হয়। এবি পার্টি আজ দেশ ও জাতির সামনে সাহসী সিদ্ধান্ত জানিয়ে বলছে, আমরা এই ধূসর কণ্টকময় বাগানে ফুল ফোটাবার জন্য কাজ করব ইনশাআল্লাহ। এই দুঃখের সময় একদিন কেটে যাবে। আমরা যদি বদলাতে পারি, আশা ও ঝুঁকি নিয়ে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমার বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে। দেশবাসী ভাই ও বোনেরা, দেশে বিদেশে যারা এই আগ্রহ নিয়ে আমাদের এই ঘোষণা শুনেছেন এবং শুনছেন, যারা জন আকাঙ্ক্ষার বাংলাদেশকে এই পর্যন্ত আসতে আমাদের সঙ্গী হয়েছেন, যারা আমাদেরকে পরামর্শ দিয়ে দিক নির্দেশনা দিয়েছেন, যারা আমাদেরকে আর্থিক সহযোগিতা দিয়েছেন, যারা আমাদের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক ও মিডিয়া কর্মীদের প্রতি, যারা আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন এবং আমাদের উদ্যোগকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেসব সহযোদ্ধাদের প্রতিও, যারা শুরু থেকে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের উদ্যোগের সাথে ছিলেন, কিন্তু বিভিন্ন বাস্তবতায় নতুন দল গঠন প্রক্রিয়ার সামনে থেকে নেতৃত্ব না দিয়ে শুভাকাঙ্ক্ষী হিসেবে পেছন থেকে সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানি বাংলাদেশের অনেক মানুষের মনে নানা সঙ্গত কারণে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বিদ্যমান। বর্তমান করোনা সৃষ্ট সংকট রাজনীতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। রাষ্ট্র কর্তৃক বন্টন করা ত্রাণ লুটের মাধ্যমে রাজনীতিবিদরা নতুন করে রাজনীতিকে আবার অপমানিত করেছেন। মিডিয়া নিয়ে ফটো সেশনের উদ্দেশ্যে কৃষকের খেতে লোক দেখানো ধান কাটতে গিয়ে বহু কৃষকের ফসল নষ্ট করে নিন্দিত হয়েছেন কোনো রাজনীতিবিদ। অন্যদিকে সংকট মোকাবেলায় রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের ব্যর্থতা নাগরিকদের মনে পুরো রাষ্ট্র ব্যবস্থার সক্ষমতা নিয়েই আস্থার সংকট সৃষ্টি করেছে। করোনা সংকট আমাদেরকে নতুন করে বুঝিয়ে দিয়েছে আমাদের রাষ্ট্র কতটা ভঙ্গুর, প্রশাসন কতটা অদক্ষ, অপ্রস্তুত ও দুর্নীতিগ্রস্ত। এই সংকট দেখিয়ে দিয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটা ব্যর্থ এই সরকার, আর এই রাষ্ট্রকে নতুন করে গড়বার কতটা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশ নিয়ে দেশের স্বপ্নদ্রষ্টাদের একটি অঙ্গীকার ও অভিপ্রায় ছিল, কিন্তু আমাদের দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা নিয়ে ভাবলেই প্রত্যেক সচেতন নাগরিকের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। যে রাষ্ট্রে গণতন্ত্রের নামে আগের রাতে ভোট হয়, যে রাষ্ট্রে বিরোধী জোট ভোট বর্জন করে আবার সেই অবৈধ সংসদে শপথ নেয়, যে রাষ্ট্রে মত প্রকাশ করার স্বাধীনতা নেই, সরকার প্রধানের সমালোচনা করলে দেশদ্রোহ বা নিরাপত্তা আইনের মামলায় জেলে যেতে হয়, যে রাষ্ট্রের দুর্নীতি দমন কমিশনেই চলে দুর্নীতি, জলজ্যান্ত মানুষ গুম হয়ে যায় আর ফিরে আসে না, যে রাষ্ট্রে বৃদ্ধা নারী থেকে শুরু করে 4 বছরের শিশু বীভৎস নির্যাতনের শিকার হয়, যে রাষ্ট্রের শহরগুলো সামান্য বৃষ্টিতে ডুবে যায়, যে রাষ্ট্রে কোটি মানুষ বেকার, যে রাষ্ট্রের খাবার মানেই ভেজাল এবং ফরমালিনের আতঙ্ক, যেখানে বায়ু দূষণ পৃথিবীর সর্বোচ্চ মাত্রা স্পষ্ট করেছে, যে রাষ্ট্রে খাবারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে নাগরিককে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়। এটা কোন ধরনের রাষ্ট্র? যে রাষ্ট্রে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, নাগরিকদের মান সম্মান ও জীবনের মূল্য নেই, সেটা কি প্রকৃতপক্ষে রাষ্ট্র হিসেবে পূর্ণতা পেয়েছে? আমরা মনে করি ভৌগোলিক সীমানার ভিত্তিতে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি সত্য, কিন্তু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা পূরণ হয়নি। অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে এ রাষ্ট্র অপূর্ণাঙ্গ রয়ে গেছে। সেজন্য 27 এপ্রিল 2019-এ আমরা বলেছিলাম এ রাষ্ট্রের আমূল মেরামত প্রয়োজন। এবি পার্টি এই বিনির্মাণের লড়াইয়ে রাষ্ট্রের আসল মালিক জনগণকে সাথে নিয়ে পুনর্গঠনের কাজ করতে চায়। আমাদের প্রত্যয় রাষ্ট্রীয় নিপীড়নমুক্ত জন আকাঙ্ক্ষার ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন। প্রিয় দেশবাসী, আমার বক্তব্য একটু লম্বা হচ্ছে, আপনারা বিরক্ত হবেন না। প্রিয় সংগ্রামী দেশবাসী, 1947 সালের আগে উপনিবেশিক ভারতবর্ষে আমাদের উপর জুলুম শোষণ চালানো হতো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে আমাদের হেয় প্রতিপন্ন করা হতো। তাই 1947 সালে আজাদি অর্জিত হয়েছিল ধর্মীয় আত্মপরিচয়ের ভিত্তিতে। 1947 সালের পর নবগঠিত রাষ্ট্রে
বাঙালি বলে আমাদের সাথে বৈষম্য করা হতো। সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকারের দাবি জানানোর কারণে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হতো। 1971 সালে অপরিসীম ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে আমরা চূড়ান্ত স্বাধীনতা অর্জন করেছি। আমরা স্বপ্ন দেখেছিলাম কেউ আর আমাদের উপর ধর্মীয় পরিচয় বা বাঙালি আত্মপরিচয়ের কারণে জুলুম করবে না, আমাদের মারবে না, আমাদের অধিকার কেড়ে নেবে না। আজ তো কোনো উপনিবেশিক শাসক নেই, নেই কোনো আইয়ুব বা ইয়াহিয়া খান, তবুও কেন আজ রাজনৈতিক সংঘাত, গুম, খুন, ক্রসফায়ার, পুলিশি জুলুমে মারা যাচ্ছে স্বাধীন দেশের নাগরিকরা? নির্যাতিত মজলুম নাগরিকেরা কেন আগের মতো সম্মিলিতভাবে জালেমের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না? আমরা উপলব্ধি করছি নাগরিকদের বিভাজিত রাখতে উপনিবেশিক শাসনের আদলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি আজও কার্যকর। আমাদের অভিজ্ঞতা বলছে শাসকের পরিবর্তন ঘটেছে, কিন্তু শোষণ ও জুলুমের অবসান আজও হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই 3 মূলনীতির ভিত্তিতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। যে মূলনীতিগুলো 1971 সালে জালেমের বিরুদ্ধে মজলুমদেরকে ঐক্যবদ্ধ করেছিল, যে মূলনীতিগুলো মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল, আজকে আমরা যেন সেসব ভুলতে বসেছি। এসব মূলনীতির স্থলে নাগরিকদের বিভাজিত করতে জায়গা করে নিয়েছে লুণ্ঠনবাদী কূটকৌশল এবং মতাদর্শ এবং মতবাদের রাজনীতি। তাই আমাদের দলের একটি স্লোগান হলো, মতবাদ মতাদর্শ যার যার, রাষ্ট্র আমাদের সবার। এই বিশ্বাস ও বোধকে ধারণ করতে পারলে আমরা আবার দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে পারবো বলে আমরা মনে করি। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের আজ যে স্বাধীন অস্তিত্বে বিরাজমান, তা শত শত বছরের দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতি। লক্ষ প্রাণের বিনিময়ে 1971 সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে বিজয় আমাদের অবিস্মরণীয় জাতীয় অর্জন। দলমত নির্বিশেষে সকলকে এই অর্জনের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল হতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের দ্বিধা, হীনমন্যতা, বিভক্তি ও বিদ্বেষ কোনো সুনাগরিকের কাছ থেকে প্রত্যাশিত নয়। আমরা মনে করি মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল একটি শোষণমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যারা এটা মানেন না বা বিশ্বাস করেন না এবং এই অঙ্গীকার ভঙ্গ করে রাষ্ট্রকে ভুল পথে নিয়ে এসেছেন, তারা কেউ দেশের প্রকৃত বন্ধু নন। আমরা মনে করি 71 সালের স্বাধীনতা যুদ্ধ ও বিজয় আমাদের জাতীয় ঐক্যের অন্যতম পাটাতন। এবি পার্টি এই পাটাতনকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে বদ্ধপরিকর। প্রিয় ভাই সব, প্রিয় বোনেরা, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সংস্কৃতি দেশের মানুষের মনে প্রাণে প্রথিত। নিজ ধর্ম নিয়ে হীনমন্যতা বা বাড়াবাড়ি কোনোটাই এখানে গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে কৃষ্টি, সাংস্কৃতিক সমৃদ্ধি, উন্নয়ন সব কিছুতেই ধর্মের প্রভাব বিদ্যমান। বাংলাদেশের রাজনীতিতে ধর্মের গুরুত্ব অনস্বীকার্য। এদেশের প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে ধর্মীয় নেতৃত্বের একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে ধর্মীয় দলগুলোর মাঝে মতাদর্শিক অনৈক্য খুবই প্রকট। নীতি ও মতভেদের কারণে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেয়া, পরস্পরকে বাতিল মনে করা অত্যন্ত বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করেছে। নিজেকে একমাত্র সঠিক, অন্যদেরকে না হক বা বাতিল মনে করার একদেশদর্শী চিন্তা বিপজ্জনক বিভাজনের জন্ম দেয়। আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধ ও পবিত্র ধর্ম নিয়ে বাংলাদেশের সবচাইতে রাজনৈতিক অনৈক্য বিদ্যমান। আমি আবারও বলছি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধ ও পবিত্র ধর্ম নিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি রাজনৈতিক অনৈক্য বিদ্যমান। মুক্তিযুদ্ধকে স্বীয় সম্পত্তি বা একক অর্জন মনে করে অন্যদের সবার অবদানকে অস্বীকার করা এবং গড়পড়তা সবাইকে দেশবিরোধী ভাবা স্পষ্ট হঠকারিতা ও স্বাধীনতার অঙ্গীকারের চরম লঙ্ঘন। অনুরূপভাবে নিজেদেরকে ধর্মের একমাত্র সোল এজেন্ট এবং বাকিদের পথভ্রষ্ট, নাস্তিক, বিপদগামী ও মুনাফিক ভাবা চরম অন্যায় ও অধার্মিকতা। এবি পার্টি ধর্ম ও মুক্তিযুদ্ধকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে। আমরা বিশ্বাস করি দেশাত্মবোধ ও দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতি সমান আচরণ এবং সামাজিক সুবিচার ও সাম্যের ভিত্তিতে একটি আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠিত হলেই কেবল মানুষের মুক্তি মেলা সম্ভব।
তাই একটি আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই এবি পার্টির প্রধান লক্ষ্য। আমরা এজন্য 7 দফা কর্মসূচি প্রণয়ন করেছি, যা আমাদের সামনে কিছুক্ষণ পরে আমাদের প্রফেসর ডক্টর আব্দুল ওহাব মিনার উনি ঘোষণা করবেন। আমরা আগেও বলেছি, আজ আবারও বলছি, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত যে মতাদর্শ মতবাদের রাজনীতি নাগরিকদের মাঝে কেবল বিভাজনই বাড়ায়। নাগরিকদের মৌলিক অধিকারের যে নীতি, সেই নীতিগুলোই পারে সকল ধর্ম, বর্ণ, জাতীয় মতাদর্শের নাগরিকদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যের সূত্রপাত ঘটাতে। এবি পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান করছি, আসুন আমরা মতাদর্শিক বিভাজন বর্জন করে গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে নতুন করে পুনর্গঠনের কাজে সামিল হই। আমি প্রিয় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় তরুণ প্রজন্ম, আমরা বুঝতে পারছি আপনারা সংক্ষুব্ধ, আমরা আপনাদের প্রতি সহমর্মী। আমরা আমাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন শ্রেণী ও বয়সের মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি এদেশের সবচেয়ে বড় সমস্যা নেতৃত্ব ও ব্যবস্থাপনার। সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে তা আমরা ভুলতে বসেছি। আমাদের যে অধিকার এমনিতে ভোগ করার কথা, দুঃখজনকভাবে তা আমাদেরকে ঘুষ দিয়ে কিংবা মামা চাচা ও নেতার তদবির দিয়ে অর্জন করতে হয়। একটা জাতীয় পরিচয়পত্র পাওয়া আমাদের অধিকার, কিন্তু সেটাও আমাদেরকে ঘুষ দিয়ে অর্জন করতে হয়। এটা আমাদের স্বাধীনতার প্রকৃত চেতনার সম্পূর্ণ পরিপন্থী। কেবল আপনারাই পারেন, তরুণ প্রজন্মরাই পারে এই অচলায়নের সমাপ্তি ঘটাতে। আমি ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ছাত্র বন্ধুরা, আপনারা এই দেশের গৌরবোজ্জ্বল গণতান্ত্রিক লড়াইয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের গর্বিত উত্তরাধিকার। আজ আপনারা নিরাপদে পড়াশোনা করতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ত্রাসের রাজত্ব, পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছেন না আপনারা। বছরের পর বছর বেকার হয়ে আছেন লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ। সরকারি চাকরির ক্ষেত্রে তীব্র কোটা বৈষম্য, স্বজনপ্রীতি ও দলীয় পরিচয়ের কারণে বঞ্চিত হচ্ছেন আপনারা। এই বঞ্চনার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন করে রক্ত দিয়ে জেল খেটেও আপনাদের অধিকার অর্জিত হয়নি। এর কারণ ক্ষমতাসীন শাসক গোষ্ঠী আপনাদেরকে আমরা ও ওরা এই দুই বন্ধনীতে বিভাজন করে রেখেছে। এখানে কেবল তারাই চাকরি পাচ্ছে যাদের দলীয় পরিচয় আছে, যাদের মামা কাকা খালু বা ঘুষ দেওয়ার টাকা আছে। কেবল মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার যে দাবি আপনাদের, তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা স্বজনপ্রীতি ও দলীয় ক্যাডার তৈরির এই দুষ্টচক্রে ভাঙতে আপনাদের সাথে একসাথে লড়াই করব। সংগ্রামী কৃষক শ্রমিক ভাইয়েরা, এক সময় পুঁজির শোষণের বিরুদ্ধে কৃষক শ্রমিক স্বার্থের পক্ষে আমরা সোচ্চার ছিলাম, কিন্তু করোনা সংকটে আমরা দেখেছি কিভাবে পুঁজিপতি শ্রেণীর নিজস্ব লাভের জন্য দর কষাকষিতে কৃষক ও শ্রমিকদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়। আমরা জানি শ্রমিকদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, ন্যায্য মূল্য প্রাপ্তি, ন্যূনতম মজুরি নিয়ে দর কষাকষি করেন মালিক পক্ষ। কৃষক শ্রমিকদের মানবিক মর্যাদা রক্ষার ব্যাপারে এবি পার্টি সোচ্চার থাকবে। আপনাদের ন্যায্য দাবি, সম্মানজনক বেতন ভাতা ও নিরাপদ কর্মস্থলের জন্য এবি পার্টি একাত্মতা ঘোষণা করছে। কৃষক ও শ্রমিক সমাজের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা আমাদের অন্যতম অঙ্গীকার। আমাদের সম্মানিত নারী সমাজ ও মা বোনদের উদ্দেশ্যে বলছি, দেশের সামগ্রিক জনগোষ্ঠীর অর্ধেক হয়েও আপনাদেরকে অদৃশ্য করে রাখা হয়েছে। আমরা নারী পুরুষদের মধ্যে বিদ্যমান বৈষম্যের বিলোপ ঘটিয়ে নারীদের প্রকৃত নাগরিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের জন্য নিরাপদ পরিবহন, নিরাপদ ও মর্যাদা সম্পন্ন কর্মস্থল এবং রাজনীতিতে নারীদের পূর্ণ ক্ষমতায়নে এবি পার্টি বদ্ধপরিকর। শান্তিপ্রিয় সংখ্যালঘু বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে আমাদের রাজনীতি। আমরা প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত সকল ধর্মের নাগরিকদের সমান অধিকারে বিশ্বাসী, কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থা সংখ্যালঘু ক্যাটাগরির মাধ্যমে সংখ্যাগুরুর সাথে তাদের এক ধরনের মনস্তাত্ত্বিক দেয়াল তৈরি করতে সচেষ্ট। রাষ্ট্রের এমন ক্যাটাগরি সমাজে সাম্প্রদায়িক ভেদাভেদ জারি রেখেছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের নাগরিকদের সমানাধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান কল্যাণ রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। আমরা বিশ্বাস করি, নাগরিক অধিকার প্রতিষ্ঠা পেলে রাষ্ট্রের সংখ্যালঘু ও সংখ্যাগুরুর মধ্যে বিরোধ ও মানসিক দেয়ালের অবলুপ্তি ঘটবে, যা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাগণ যারা আজকে আমাদের বক্তব্য শুনছেন বিদেশ থেকে, আপনারা বর্তমান বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। নিজের দেশ ছেড়ে, পরিবার ছেড়ে প্রবাসে থাকার
বেদনা আমরা অনুভব করি। দেশ নিয়ে আপনাদের স্বপ্ন, আবেগ ও উদ্বেগকে আমরা সম্মান করি। করোনার সংকট আমাদেরকে দেখিয়েছে রাষ্ট্রভঙ্গুর হলে, প্রশাসন অদক্ষ হলে এই রেমিটেন্স যোদ্ধারা কতটা নিগ্রহ ও অপবাদের শিকার হয়। আমরা এই রাষ্ট্রের মেরামত ও প্রশাসনের সংস্কারকে রাজনৈতিক কর্মসূচি আকারে নিয়েছি। আমরা প্রবাসীদের নাগরিক অধিকার, ভোটের অধিকার ও মানবিক মর্যাদার সাথে প্রবাসে বসবাসের নিশ্চয়তা বিধানে রাজনৈতিক তৎপরতা চালাবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ বাঁকে। ইতিহাস আমাদেরকে বলে যে কোনো ক্রান্তিকাল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। করোনার এই বৈশ্বিক সংকট একদিন অবশ্যই কেটে যাবে ইনশাআল্লাহ। করোনা উত্তর সময়ে আমরা কি করোনাপূর্ব বাংলাদেশকেই দেখতে চাইব? নিশ্চয়ই আপনারা সেটা দেখতে চাইবেন না। আমাদের বিবেচনায় বর্তমানে আমাদের রাজনীতি, রাষ্ট্রনীতি এবং ধর্মনীতি সব দিক থেকেই আমরা ব্যর্থ হয়েছি। প্রায় 50 বছর হতে চলল আমাদের দেশ স্বাধীন হয়েছে, অথচ এখনও এখানে গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, ভোটাধিকার কোনো কিছুই আমরা নিশ্চিত করতে পারিনি। লক্ষ লক্ষ নাগরিক অনাহারী ও গৃহহীন, ধনী ও গরিবের মধ্যকার বৈষম্য আকাশসম। আমরা মনে করি বর্তমান বাংলাদেশের সংকটের অন্যতম কারণ গণতন্ত্রহীনতা, এবং এই কারণেই তৈরি হয়েছে রাজনৈতিক অচলায়তন। অদক্ষ ও অসৎ শাসক শ্রেণীর দুর্বলতার সুযোগে কোথাও কোথাও রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে অনির্বাচিত প্রশাসনিক আমলাদের হাতে, যার ফলে কোনো ধরনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে না সরকার। শেষ বিচারে বর্তমান বাংলাদেশের সংকটের মূল কারণ রাষ্ট্রের অকার্যকারিতা। গত শতকের 90-এর দশকে আমরা গণতন্ত্রের জন্য যে প্রেরণাদায়ক লড়াই করেছিলাম সেটা সফল হয়নি, কারণ সে সময় কাঠামোগত পরিবর্তনের কথা বিবেচনায় না নিয়ে নিছক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাকেই আমরা অভীষ্ট লক্ষ্য বানিয়েছিলাম। এরপর দলীয় মতাদর্শিক লাইনের সরকারগুলো নাগরিকদের বিভক্ত করেছে। আজকে আমরা এমন পর্যায়ে এসে পৌঁছেছি যে গোটা রাষ্ট্রকে পরিপূর্ণ মেরামত করা ব্যতীত আমাদের আর উত্তরণের কোনো পথ নেই। এবি পার্টি রাষ্ট্রের পুনর্গঠনের দাবি তুলছে, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আওয়াজ তুলছি, তবে আমরা মনে করি না গণতন্ত্র একবার অর্জিত হয়ে গেলেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে। বরং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে রাষ্ট্র ও প্রশাসনিক সংস্কারের জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। অন্যথায় আমরা বর্তমানের মতো বারবার শুরুর বিন্দুতে ফিরে যাব। পৃথিবীর ইতিহাসে আকাশ থেকে কোনো সেলিব্রিটি নেতা জাতি উদ্ধারে এগিয়ে আসেননি। অনেকে আমাদেরকে বলেন যে আপনাদের সেলিব্রিটি নেতাকে, পৃথিবীতে কোনো সেলিব্রিটি নেতা আকাশ থেকে নেমে আসেননি। তারা সংগ্রাম করতে করতেই তাদের জন্ম হয়েছে। আমরা দেখেছি দাস প্রথা থেকে মুক্তি, নারীর মর্যাদা রক্ষা, গণতন্ত্র, অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে জনমুখী নেতৃত্বের অভ্যুদয় ঘটে। এবি পার্টি জাতির জন্য সেরকম নেতৃত্ব গড়ে তুলতে চায়। সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জুলুম শোষণ থেকে মুক্তির জন্য যুগে যুগে যারা নেতৃত্ব দিয়েছেন, আমরা তারাই আমাদের অনুপ্রেরণা। যারা এই প্রেরণায় উজ্জীবিত, অনুপ্রাণিত, তারাই হবেন আগামী বাংলাদেশের নেতা। অধিকার আদায়ের সংগ্রামে আমরা তাদেরকে অগ্রণী ভূমিকায় দেখতে চাই। আসুন আমরা সবাই এই মিছিলে শরিক হই। মতাদর্শ যার যার, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। রাষ্ট্রের মেরামতে আমরা সবাই অংশ নিলেই রাষ্ট্রের পরিবর্তন সাধন হবে। আপনারা জানেন, করোনা পরিস্থিতি শুরু থেকে আমরা জনসচেতনতা সৃষ্টি, চিকিৎসক ও সেবাকর্মীদের নিরাপত্তা বিধান, অসুস্থদের সহায়তা, বিপদগ্রস্তদের জন্য ফুড ব্যাংক কার্যক্রম সহ 5 দফা কার্যক্রম শুরু করি, যা আজকের দল ঘোষণার পর আরও বেগবান হবে ইনশাআল্লাহ। করোনা মহামারী ও এর ভবিষ্যৎ প্রভাবে দেশে মারাত্মক মন্দা ও অভাব দেখা দিতে পারে, এটা সবাই বলছেন। আমরা ইতিমধ্যে সের জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছি। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে কৃষিখাতকে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে আমরা মনে করি। বিভিন্ন উৎপাদনশীল খাতে প্রণোদনা দিয়ে দ্রুত অর্থনৈতিক অবস্থাকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনতে হবে। আকস্মিক বেকারত্বে সামাজিক বিশৃঙ্খলা রোধ করার জন্য মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিতে হবে। দলের আত্মপ্রকাশের জন্য যে বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা আমরা ইতিমধ্যে বাতিল করেছি। দল ঘোষণা উপলক্ষে আমরা আমাদের সীমিত সামর্থ্যে 20,000 বিপদগ্রস্ত পরিবারকে খাদ্য সাহায্য প্রদানের কার্যক্রম অলরেডি শুরু করেছি। আপাতত আমাদের পরিকল্পনা হলো এই পরিস্থিতি থেকে উত্তরণ, মানব সেবা সহ সংশ্লিষ্ট বিষয়ে মনোনিবেশ করা এবং নীতি নির্ধারণী বিষয়ে সুপারিশমালা প্রণয়ন। আল্লাহর রহমতে এই দুর্যোগ কেটে গেলে আমরা দলীয় কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো। আজ আমরা যে আহ্বায়ক কমিটি ঘোষণা করব, সেই কমিটির দায়িত্ব হবে সকল জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা, দলের জন্য একটা খসড়া গঠনতন্ত্র পাশ করা এবং দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক ও গঠনতন্ত্র মোতাবেক জাতীয় কনভেনশনের আয়োজন করে দলের নেতৃত্ব নির্বাচন করা।
যে সকল সংবাদকর্মী ভাইরা বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে আজকে আপনারা আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, যারা অধীর আগ্রহ নিয়ে দেশে বিদেশে লাইভে আমাদের বক্তব্য শুনবেন, তাদের সবার প্রতি রইল অসীম কৃতজ্ঞতা। আমার প্রিয় বাংলাদেশ, দুঃখী ও স্বপ্নের বাংলাদেশ, আমাদের এই জন্মভূমি একদিন সত্যিকার কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে, সেই আশা অঙ্গীকার নিয়ে শেষ করছি। সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।